দেশজুড়ে আওয়ামী লীগের নৈরাজ্যের শঙ্কায় পুলিশের সতর্কতা, ৮ আগস্ট পর্যন্ত তল্লাশি ও গ্রেপ্তার অভিযান। বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে চীনকে বাধা দেয় আওয়ামী লীগ, জানান রাষ্ট্রদূত। বিচ্ছিন্ন রাখা হয় ১ দশক। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর, ১২ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট। নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ আগস্ট, আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা ৩১ আগস্ট। এবং শুল্ক ইস্যুতে ফের বৈঠক আজ। যুক্তরাষ্ট্র থেকে বছরে $১.৫ বিলিয়ন পণ্য আমদানির আশ্বাস দিতে পারে ঢাকা। স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে আপনাদের সাথে আছি জাহিদুল বাশার। এবার যাব পুরো খবরে। কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও হামলা চালাতে পারে। এই শঙ্কায় বিশেষ সতর্কতা জারি করে সোমবার একটি বিবৃতি দিয়েছে পুলিশ। পরে মঙ্গলবার পুলিশের বিশেষ শাখা এসবি জানিয়েছে, সন্দেহভাজন যানবাহনে তল্লাশি ছাড়াও গ্রেপ্তার অভিযান এবং অনলাইন ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে। দেড় দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এর মধ্যে স্থগিত হয়েছে দলটির রাজনৈতিক কার্যক্রম। তবে সংগঠনটির নেতাকর্মীরা দেশ বিদেশে ছদ্মবেশে তৎপর বলে ধারণা গোয়েন্দাদের। দলটির সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন শঙ্কায় আগামী ১১ দিন দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষ অভিযান চলবে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। এ সময় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো তাদের কাছে ইন্টেলিজেন্স থাকতে পারে, সেই প্রেক্ষিতে তারা হয়তো অধিকতর সতর্কতার জন্য আমাদেরকে আগে থেকে এটা জানাইছে, সো দ্যাট পুলিশ যে ইউনিটগুলো আছে তারা যেন আরও সক্রিয় থাকে, সজাগ থাকে, যেন কোনো ধরনের নাশকতা বা আমাদের জানমালের বা পাবলিক সেফটি এবং সিকিউরিটির কোনো হ্যাম্পার্ড না হয়। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, সাইবার নজরদারি এবং গ্রেপ্তার অভিযান জোরদারের নির্দেশও দেয়া হয়েছে। ফেসবুক, ইউটিউব এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, এই প্ল্যাটফর্মগুলো, ওপেন প্ল্যাটফর্মগুলো, এগুলো ইউজ করেই এটা ধারণা করতেছে যে এটা হতে পারে। এই জন্যই পুলিশি এবং অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি সকলে এটার ব্যাপারে সতর্ক আছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এমন নির্দেশনা মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। নাশকতা ঠেকাতে কঠোরতার পাশাপাশি গ্রেপ্তারের নামে যাতে গণগ্রেপ্তার করা না হয় তাও নিশ্চিতের তাগিদ তাদের। নাশকতার যে সম্ভাবনা দেখছেন, সেই জায়গাতে যারা এটির পরিকল্পনা করছেন বা নাশকতা করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু একটি সতর্কতা কিংবা একটি প্রতিরোধ হিসাবে কাজ করবে। গত ১২ মে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগে চীনকে বাধার মুখোমুখি হতে হয়েছিল। এই কথা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, গত ১০ বছর বিরোধী দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঢাকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বেইজিং। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের এবারের আলোচনায় অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। জাতীয় নির্বাচন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, চীন নেতৃত্বাধীন নতুন প্ল্যাটফর্ম, রোহিঙ্গা সহ নানা ইস্যুতে বেইজিংয়ের মনোভাব তুলে ধরেন তিনি। প্রশ্ন ছিল, ৫ আগস্টের পর চীনে বেশ কয়েক দফা সফর করেছেন বিএনপি জামাতের জ্যেষ্ঠ নেতারা, আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি কেন? গত ১০ বছরে কি অবস্থা ছিল আপনারা বুঝতে পারেন। আমরা কেন এ ধরনের অবস্থার মুখোমুখি হয়েছিলাম? চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন চায়। তবে গত ১০ বছরে বিএনপি জামায়াতের সঙ্গে চীনের সম্পর্কে বাধা ছিল। এখন এই সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচন বাংলাদেশের নিজস্ব বিষয় মন্তব্য করে ইয়াও ওয়েন বলেন, সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় চীন। সব নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যা হবে সুষ্ঠু ও স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। চীন বিশ্বাস করে অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি নির্বাচন আয়োজন করতে পারবে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলেছে বলেও দাবি করেন চীনা রাষ্ট্রদূত। বলেন, মার্কিন শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সাথে সাংঘর্ষিক। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আগ্রহের কথা আবারও তুলে ধরেন ইয়াও ওয়েন। আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তিস্তা মহাপ্রকল্প নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা অপেক্ষা করছি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে এই প্রকল্পের জন্য সহযোগিতার প্রস্তাব করার। আমাদের অবস্থান হলো, বাংলাদেশ যদি চায়, চীন এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত। চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, এর মূলে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষের বিরোধী জোট নয়। উন্নত ও সমৃদ্ধি প্রতিবেশী গড়ে তোলা ও তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই চীনের লক্ষ্য। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেবল শাস্তি দিতেই মানবতা বিরোধী সহ সব অপরাধের বিচার নয়, বরং কেউ যেন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জনগণের উপর দমনপীড়ন চালাতে না পারে, তাও নিশ্চিত করবে এই বিচার। জুলাই গণহত্যার বিচার প্রসঙ্গে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। সংস্কার ইস্যুতে প্রধান উপদেষ্টা বলেন, একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য জাতীয় ঐক্যমত্য গঠনের চেষ্টা চলছে, যেখানে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য। বর্তমান সরকারের লক্ষ্য স্পষ্ট, এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি বাংলাদেশী শান্তিতে, মর্যাদায়, স্বাধীনতায় জীবনযাপন করতে পারবেন বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। সংস্কার কর্মসূচির পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের আইনি জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করছি আমরা। বিচার কেবল শাস্তি নিশ্চিত করবে এমন নয়, মানবতা বিরোধী অপরাধের বিচার এটাও নিশ্চিত করবে যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কেউ যেন নিজের জনগণকে দমন বা ধ্বংস করতে না পারে। গণতন্ত্রে ভিন্নমত থাকবেই, সেটাকে ইস্যু করে জাতিকে বিভক্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জুলাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত করার দাবি জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, তবে রাষ্ট্রের গভীর থেকে সংস্কার করতে হবে, নইলে আবার স্বৈরাচার ফিরে আসবে। বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে এই কথা বলেন। এই অনুষ্ঠানে জামাতের আমির বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে হবে। বিচার ও সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। সেটার ক্ষেত্রে আমরা দেখি যে যখন আমাদেরকে প্রতিষ্ঠানগুলো তৈরি করতে হবে, নির্মাণ করতে হবে। আমাদের যে এত বেশি সমস্যা, এই সমস্যাগুলোর মূলে কিন্তু রয়েছে যে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ভেঙে দিয়ে গেছে। সেটাকে আপনার নির্মাণ করতে হবে, পুনরায় নির্মাণ করতে হবে। কাজটা খুব সহজ নয়, সময় লাগবে, কঠিন হবে, ধৈর্য ধরতে হবে। কেউ না কেউ তো আগামী সরকার চালাবে, তাহলে যারাই চালাক তারা যেন জাতির এই আমানত রক্ষা করে, আমরা যেন বিশ্বাসঘাতক না হই। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষ এখনো এই বিষয়ে জানেই না। জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত ছাত্রদল নেতা শফিউল বারী বাবুর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন। এ সময় সংস্কার নিয়ে বিএনপি ভীত নয় বলেও জানান মির্জা ফখরুল। রাজধানীর প্রেস ক্লাবে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ সভার। দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল সেই সকল। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা তার ত্যাগ ও অবদানকে স্মরণ করেন, সেই সাথে কর্মীদের তার মতো নির্ভীক ও আদর্শবান হওয়ার আহ্বান জানান। খুব ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে ছাত্র জীবনেই তার রাজনীতির হাতে ঘড়ি। লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে
লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনা হাজির হয়েছে। সভায় এ সময় শফিউল বারীর রাজনৈতিক দূরদর্শিতার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, অত্যাচার নির্যাতনের মুখেও আন্দোলন চালিয়ে গেছেন তিনি, হয়ে উঠেছেন অনেকের জন্য অনুপ্রেরণার উৎস। সেই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে মাথায় পিস্তল ধরে নিয়ে যাচ্ছিল, আমরা এখানে ফুটপাথে একটা সভা করছিলাম, পুলিশ ঝাঁপিয়ে পড়েছিল, পা দড়িতে বেঁধে ঝুলিয়ে পিটিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, কেউ মুচলিকা দেয় নাই। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়, কিন্তু সাধারণ মানুষ বিষয়টি বোঝে না বলে দাবি করেন তিনি। আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টে লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এদিকে রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 12টি বিষয়ে ঐকমত্য হওয়ায় কমিশনকে সাধুবাদ জানান বিএনপি মহাসচিব। জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের স্থপতিদের বাদ দিয়ে একজনকে জাতির পিতা করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মুজিববাদীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে। আরেক নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সেনাবাহিনীকে যথেচ্ছাচার ব্যবহার করেছেন শেখ হাসিনা। টাঙ্গাইল ও গাজীপুরে পথসভায় এসব কথা বলেন এনসিপির নেতারা। টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থানে হতাহতদের স্বজনদের সাথে মতবিনিময় করেছে এনসিপি। পদযাত্রা শেষে শহরের নিরালা মোড়ে পথসভা করে দলটি। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, মাওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না। বাংলাদেশে শুধু একজন নয়, কয়েকজন জাতির পিতা রয়েছেন। শেরেবাংলা ফজলুল হক, মাওলানা ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ যারা এই বাংলাদেশের স্থপতি, তাদেরকে দিয়ে এই বাংলাদেশের জাতির পিতা শুধু একজন ব্যক্তিকে ঘোষণা করা হয়েছে, একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে গত 54 বছর ধরে। কিন্তু মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারত না। পরে এনসিপির পদযাত্রা যায় গাজীপুরে। শ্রীপুরের পথসভায় নাহিদ বলেন, এদেশে মুজিববাদীদের ঠাঁই হবে না। বাংলাদেশের 64টি জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। রাজবাড়ীতে পথসভায় হাসনাত আবদুল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক লাঠিয়ালে পরিণত করেছিল শেখ হাসিনা। পুলিশকে কেউ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার না করতে পারে, সেজন্য প্রয়োজন সংস্কার। হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। এনসিপি যদি সুযোগ পায়, আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই সমৃদ্ধ হব। বুধবার নরসিংদী ও সাভারে পদযাত্রা করবে এনসিপি। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবাই একমত, কিন্তু প্রধান উপদেষ্টা নিয়োগে জটিলতা কাটেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিয়োগের বিষয়টি সংসদে নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সংলাপ শেষে এসব কথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে দুর্বল হবে নির্বাহী বিভাগ। বলেন, সংবিধানে প্রতিষ্ঠানের নিয়োগ বিধি না রেখে কঠোর আইনের মাধ্যমে জবাবদিহিমূলক ব্যবস্থায় ফিরিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সংকট তৈরি হয়েছে। বিচার বিভাগকে এর বাইরে রাখার বিষয়ে একমত সবাই। এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে, তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে আমরা সকলেই একমত। মোটা থেকে একটা একমতের জায়গা হলো যে, পূর্বে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বাধ্যতামূলকভাবে
সাবেক বিচারপতিদেরকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার বিধান করা হয়েছিল, সেই জায়গাটা আমরা রাখার পক্ষপাতী নই। ডাকসু হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ওই দিনই ঘোষণা করা হবে ফল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। এদিকে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলে শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই আর চূড়ান্ত ভোটার তালিকা 11 আগস্ট। মনোনয়নপত্র বিতরণ 12 আগস্ট থেকে 18 আগস্ট আর জমাদানের শেষ তারিখ 19 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 26 আগস্ট। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে। এদিকে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র শিবির। বিদ্যালয় থেকে ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে যদি নির্বাচনের সূচনা হয়, শুভ সূচনা হয়, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা উৎসবমুখর একটা ভালো একটা মেসেজ হবে। দীর্ঘ সময়ে শিক্ষার্থীদের যে দাবি ছিল ডাকসুর, সেই দাবি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে প্রশাসন এবং আমরা এটাকে সাধুবাদ জানাই। তবে তফসিল ঘোষণা হলেও নির্বাচন নিয়ে সংশয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর প্রশাসনের ভেতরে এখনো স্বৈরাচারের অনেক দোষর রয়ে গেছে। তাই সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে সংশয়ে ছাত্রদল। একটা গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজন করার জন্য, যেখানে নিয়মিত শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। কারণ আমরা দেখেছি যে ডাকসু বাংলাদেশের ইতিহাসে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আওয়ামী লীগের দোষর ছিল, তাদের যে একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে বিচার প্রক্রিয়া, সেটি শুরু করা যায়নি। ছাত্র সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্তত এই পুরো প্রক্রিয়াগুলোকে অন্তত একটা ইতিবাচক দিকে এনেই যদি ছাত্র সংসদ নির্বাচন করে, তাহলে এটি অত্যন্ত গুরুত্ব আরোপ হবে বলে মনে হয়। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মঙ্গলবার এই তথ্য জানায় ইসি। দাবি আপত্তি যদি কারো থাকে, তাদের জন্য সময় দেওয়া হবে 21 আগস্ট পর্যন্ত। ভোটার তালিকা আইন সংশোধন দেরিতে হওয়ার কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে একটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করার, কিন্তু তা প্রকাশের আগে আইন সংশোধন হয়ে আসায় এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আগে সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, খসড়া ভোটার তালিকায় যে 44,66,000 নতুন ভোটার যুক্ত হয়েছেন, দ্রুতই এই তালিকা প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমান দেশে ভোটার সংখ্যা 12,37,32,274 জন। এই ছিল আজকের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।